হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা গাইস? দ্রুত সবাই জয়েন করে ফেলো। আজকে আমরা অ্যাডমিশনের একটা খুবই পিক টপিক শিখবো, খুবই সেনসিটিভ একটা টপিক। সবাই দ্রুত জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কি অবস্থা সবার? কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান। কেমন আছো সবাই? কি অবস্থা? ওকে, অনেকে জয়েন করে ফেলেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কি অবস্থা ভাইয়া পুরা? সবাই দ্রুত জয়েন করে ফেলো। হ্যালো আমাদের দেখো সবাই, ভাই আমাদের জন্য আজকে কোন টপিক? ওকে, আজকে আমরা শিখবো একটা পিক টপিক, সেরা একটা টপিক, সেরা। হিমালয় হিমু আছে, সামিয়া ইসলাম আছে, সানজুর রহমান, মোহাম্মদ আশিকুল্লাহ আছে, পিনাক দাস আছে, দিয়া রানী সরকার, নুসাইবা ইসলাম জান্নাতি। কি অবস্থা সবার? কেমন আছো? কানিজ, সুবর্ণা, মিম, সুবর্ণা কি অবস্থা? পড়াশোনা কেমন চলে? ওকে, সবাই দ্রুত জয়েন করে ফেলো। কি অবস্থা? খাতাটা বের করো সবাই। আজকের ক্লাস থেকে তুমি এই ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, যে ইউনিটের পরীক্ষার্থী হও না কেন, আজকের ক্লাস থেকে তুমি নিশ্চিত কমন পাবা। আজকের ক্লাস থেকে তুমি নিশ্চিত কমন পাবা। ওকে, আমি ভোলা থেকে লাইভ দেখতেছি স্যার। মেহেদি হাসান, কি অবস্থা মেহেদি? কেমন আছো ভাইয়া? ফাহমিদা আক্তার, আশফি, মিম ইসলাম, মারুফ, লুবনা, আনা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কেমন আছো? সাউন্ড আশা করি ঠিক আছে। সাউন্ড আই হোপ যে ঠিক আছে। তারপর তুমি বললে আমি সাউন্ড একটু বাড়াই দিচ্ছি, কোনো সমস্যা নাই। বাকিদের কি অবস্থা বলো? হ্যালো। ওকে, সো দেখো, সো এরপরটা তাসনিম তানভি জয়েন করেছে আমাদেরকে, নাফিজুল ইসলাম ভুইয়া। ওকে, যারা বাকিরা এখন জয়েন করো নাই, দ্রুত আমাদেরকে এখনই জয়েন করে ফেলো। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন করো নাই, এখনই সবাই একটু ফ্রেন্ডদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। ওকে, দেখো, অ্যাডমিশন ইংলিশ সব জায়গায় তুমি অ্যাডমিশনে আগায় থাকতে পারবা। তুমি অ্যাডমিশনে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা থেকে বেরিয়ে এসে আগায় থাকতে পারবা যদি তুমি একটা সাবজেক্টে ভালো করো, সেটা হচ্ছে ইংলিশ। অ্যাডমিশনে তুমি আর্টসের হও, কমার্সের হও, সায়েন্সের হও, যে ইংরেজি হও না কেন, তুমি যদি ইংলিশটাকে আয়ত্তে আনতে পারো, ইংলিশটা যদি তুমি ডেভেলপ করতে পারো, তাহলে তোমার সবকিছু ডেভেলপড হবে। তাহলে তোমার সবকিছু ডেভেলপড হবে। ওকে, আরেকটা জিনিস আমি সবসময় বলছি তোমাদেরকে, অন্ধের মতো বা ব্লাইন্ডলি পড়াশোনা করা যাবে না। অন্ধের মতো বা ব্লাইন্ডলি কোনো কিছু পড়া যাবে না। ইংলিশের যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিসই তোমাদেরকে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? ইংলিশ পাঁচটা: গ্রামারের টপিক, গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট, রিটেন পার্ট, প্রিভিয়াস ইয়ার্স প্র্যাকটিস এবং টেক্সট বুক। এই পাঁচটা জিনিসই তোমাকে প্রস্তুতি নিতে হবে অ্যাডমিশনের সফলতার জন্য। আরেকটা জিনিস একটু আমি তোমাদেরকে বলি, দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিয়েছে, তাদের পাশের হার ছিল 9 থেকে 10%, 9 থেকে 10% স্টুডেন্ট পাস করে, আর 90 থেকে 91% স্টুডেন্ট ফেল করে। 90 থেকে 91% স্টুডেন্ট ফেল করে। তো এই ফেল আর পাস, এই পার্থক্য কিসে হয় জানো? ইংলিশে। ম্যাক্সিমাম ফেল কিসে হয়? ইংলিশে। তো ইংলিশটার গুরুত্ব তোমরা এখন থেকে শুরু করো, আজকে এখন থেকে, এই মুহূর্ত থেকে তোমরা ইংলিশ নিয়ে সিরিয়াস হও সবাই। আচ্ছা, উম্মে হাবিবা মরিয়ম লিখছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নুসাইবা ইসলাম জান্নাতি, সাইমা বিন সাবিহা, অ্যাডমিশন এক্সাম দিব না তো ক্লাসে আসছি। আচ্ছা, কেন এক্সাম দিবা না? বিদেশ যাচ্ছ নাকি? নির্মাণ সরকার, ভাই মেডিকেলের জন্য কোনো ব্যাচ আছে? শোনো, মেডিকেল ইংলিশ, ঢাবির ইংলিশ আলাদা না, একই ইংলিশ। তো আমাদের যে একটা ব্যাচ 10 সেপ্টেম্বর থেকে আমাদের যে ব্যাচ শুরু হচ্ছে, ওই ব্যাচেই তুমি এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। একই জিনিস, ঠিক আছে? অ্যাডমিশন ইংলিশ আর ইসের ইংলিশ, মেডিকেলের ইংলিশ কোনো পার্থক্য নাই, সেমই জিনিস। এখন দেখো যেটা বলতেছি, ধরো অ্যাডমিশন পরীক্ষা দেবে মনে করো সারা বাংলাদেশে অ্যারাউন্ড 3 লাখ প্লাস স্টুডেন্ট, 3 লাখ প্লাস। এখন একটা জিনিস জাস্ট চিন্তা করো, তুমি যখন ঘুমাচ্ছ তখনও এরা কেউ না কেউ পড়তেছে, তুমি যখন মুভি দেখতেছো তখনও এরা কেউ না কেউ পড়তেছে। 3 লাখ প্লাস স্টুডেন্ট অ্যাডমিশনে পরীক্ষা দেবে। তুমি যখন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছ তখনও এরা কেউ না কেউ কিন্তু পড়তেছে। তুমি যখন বাইরে ঘুরতে গেছো, কেউ না কেউ কিন্তু এই 3 লাখে ঠিকই তখন পড়তেছে। তো এত কম্পিটিশন অ্যাডমিশনে,
তুমি একটা মিনিট সময় নষ্ট করার মতো কিন্তু তোমার হাতে নাই। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন করো নাই, দ্রুত একটু শেয়ার মেনশন করে দাও। ঠিক আছে, এমডি শিফাত সহ যারা জয়েন করছো, কি অবস্থা সবার? ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে এখনই সময় শেয়ার মেনশন করে দাও। তো সময় নষ্ট করাই যাবে না। তানভীর, তারফাদার, কানিস, সুবর্ণা, সানজু রহমান সহ সবাই জয়েন করেছে, গুড। সো অ্যাডমিশনে তুমি যখন ঘুমাও তখন এই 3 লাখ যারা অ্যাডমিশন দেবে এদের কেউ না কেউ হাজার হাজার পড়তেছে। তুমি যখন ঘুরতে বেরোছো তখনও তারা পড়ছে। তুমি যখন মোবাইলে ঘন্টার পর ঘন্টা রিলস দেখতেছো, এই 3 লাখের কেউ না কেউ তখনও পড়তেছে। এই কারণে অ্যাডমিশন মানে দুইটা জিনিস, এক হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা বোঝা, এক নাম্বারটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, আর 2 নাম্বারটা হচ্ছে রিভিশন। এই দুইটা জিনিস তুমি কতবার রিভিশন দিছো, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বা তোমার গ্রুপ সাবজেক্ট, তুমি কতবার অ্যাডমিশনের সিলেবাস রিভিশন দিচ্ছ তার উপর নির্ভর করে তুমি চান্স পাবা কিনা। একবার সবকিছু পড়ে কিন্তু তুমি কখনোই চান্স পাও না, একবার পড়ে কিন্তু চান্স পাওয়া সম্ভব না। ঠিক আছে, আচ্ছা ভাইয়া রেজাল্ট নিয়ে তো চিন্তা, এখন কি অ্যাডমিশন করা ঠিক হবে? রেজাল্ট কি আসে? আচ্ছা রেজাল্টটা আমি তোমাদেরকে বলি। রেজাল্ট যদি তোমার এসএসসি আর এইচএসসি মিলায় 7 থাকে, এসএসসি আর এইচএসসি মিলায় আর্টস আর কমার্সে যারা আছো, ঠিক আছে, আর্টস অ্যান্ড কমার্স, আর্টস কমার্সে যারা আছো তাদের লাগবে, দেখো এই মানে যদি তোমরা ফর্ম তুলতে চাও বা ডাবিতে পরীক্ষা দিতে চাও 7.50, ঠিক আছে। আর যারা হচ্ছে সায়েন্সে আসছো, ঠিক আছে, যারা সায়েন্সে তাদের লাগবে হচ্ছে 8, তাদের লাগবে হচ্ছে 8। আর্টসে অনেক সময় 7-এও নেয়, ঠিক আছে, অনেক সময় 7-এও নেয়, 7, ঠিক আছে, 7-এও নেয়, 7.50 নেয়, আবার 8-এও নেয়। সো 7 যদি থাকে তোমার, তুমি আর্টস কমার্স হলে তুমি পরীক্ষা দিতে পারবা। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে, হ্যাঁ ভাই আপনার পেইড ব্যাচের, ওকে, শ্রাবণ আছে, নাইস ক্লাস, থ্যাংক ইউ, রাইমা, আফরোজ, ডিমি। ওকে, সো আমি এখন একটু ইংরেজির দিকে যাই তোমাদের। আমি আবারও বলি, এসএসসি এইচএসসি তে এক স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে জিনিয়া, ঠিক আছে, একটা স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে জিনিয়া। ওর এসএসসি রেজাল্ট হচ্ছে 3.87, আর ওর এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.17, 4.17। সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে এখন ডিইউতে পড়ে, ঠিক আছে, এই মুহূর্তে সে ডিইউতে আছে। তো 3.87 মানে জিনিয়র এসএসসির জিপিএ 3.87, আর এইচএসসির 4.17। সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে এখন ডাবিতে পড়ে, ক্লিয়ার? সো এটা জিপিএ নিয়ে তোমরা কোনো টেনশনই করো না, কিন্তু টেনশন যেটা করবা সেটা কি নিয়ে জানো? সেটা হচ্ছে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে, এবং স্পেশালি কি নিয়ে জানো? ইংলিশ নিয়ে। কারণ 100 জনে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশের হার মাত্র 10%, মানে 10% মানে কি তুমি বুঝো? মাত্র 10 জন, 100 জন পরীক্ষা দিলে 10 জন পাস করে, 90 জন ফেল করে। এই 90 জন কিসে ফেল করে জানো তুমি? ইংরেজিতে ফেল করে। কিসে ফেল করে? ইংলিশে। তো এই তুমিও যদি এই এখন তুমি নিজে চিন্তা করো, তুমি কি এই 90 জনের মধ্যে থাকতে চাও নাকি এই 10 জনের মধ্যে থাকতে চাও? যে 10 জন পাস করে মাত্র, সেই 10 জনের মধ্যে থাকতে চাও নাকি তুমি 90 জনের মধ্যে থাকতে চাও, ফেলের তালিকায় থাকতে চাও? কোনটা? এটা এখনই সময়, এখনই সময়, এবং আজকেই সময়। ক্লাসটা যারা শেয়ার করো না, বন্ধুদেরকে মেনশন করো না, এখনই শেয়ার মেনশন দিয়ে দাও। আরেকটা জিনিস হচ্ছে বলি, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল স্টুডেন্ট নিয়েছে 6010 জন, ঠিক আছে, 6010 জন স্টুডেন্ট নিয়েছে গত বছর, ঠিক আছে। এর মধ্যে দেখো আর্টসে নিয়েছে, মানে আর্টসে নিয়েছে 3000 জনের মতো, ঠিক আছে, 2934 জন, প্রায় 3000 জন। আর কমার্সে হচ্ছে 1050 জন, আর সায়েন্সে হচ্ছে 2000, তো মোট 6010 জন, চারুকলা 130 জন দিয়ে মোট 6010 জন। তো এই 6010 জনের মধ্যে একজন তোমাকে হতে হবে। সারা বাংলাদেশ থেকে 6000, সারা বাংলাদেশ থেকে 6000 স্টুডেন্ট পরীক্ষা দিবে, প্রায় 2 লাখ ডাবিতে, তার মধ্যে মাত্র 6000 স্টুডেন্ট নিবে। এদের মধ্যে সফলতা, এখন দেখো এই যে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে না, এদের মধ্যে মানে 2 লাখ প্লাস, 2 লাখ প্লাস পরীক্ষা দিবে, এর মধ্যে পাশ করবে হয়তো সর্বোচ্চ 10,000, সর্বোচ্চ 10,000। এই 10,000-এর মধ্যে থেকে মাত্র 6000 ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবে। ক্লিয়ার ব্যাপারটা? এখন আসো আমরা ভাই 4.78 পাইছি, ওকে, 4.78 এসএসসি তে থাকলে অনেক ভালো রেজাল্ট, ঠিক আছে, আমি এটাকে অনেক ভালো, যথেষ্ট ভালো রেজাল্ট মনে করি। ওকে, এখন দেখো আমরা তাহলে শুরু করতে পারি, চলো আমরা সবাই শুরু করি। শোনো, সায়েন্সের ফর্ম তুলতে লাগে 8, সায়েন্সের কত লাগে? সায়েন্সের থেকে মাত্র 8 লাগে, 8। আর আর্টস আর কমার্সে যারা আছে তাদের লাগে 7.50, 7.50। আমি আবারও বললাম, এসএসসি আর এইচএসসি মিলে আর্টস অ্যান্ড কমার্স থেকে, ঠিক আছে, আর্টস আর কমার্স থেকে 7.50। আর যারা সায়েন্সে আছো,
সায়েন্স থেকে 8, এই হচ্ছে ডাবিতে ফর্ম কেনার যোগ্যতা। এটা থাকলে তুমি ফর্ম তুলতে পারো, মানে অ্যাডমিশন দিতে পারবা। ঠিক আছে। আর্টস আর কমার্স থেকে এসএসসি এইচএসসি মিলিয়ে, এসএসসি এইচএসসি মিলিয়ে 7.50 আর্টস কমার্স, আর সায়েন্স হচ্ছে 8, এই আর কিছু নাই। আচ্ছা, এখন আমরা আজকে যে টপিকটা পড়বো, দেখো অ্যাডমিশনে আমাদের ইংলিশ ব্যাচ শুরু হবে 10ই সেপ্টেম্বর থেকে। পুরা এই একটা ব্যাচে তোমার ইংলিশ A to Z কভার। তুমি ঢাবিতে পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, গুচ্ছ পরীক্ষা দাও, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, তুমি তোমার ইংলিশের প্রিপারেশন A to Z কমপ্লিটলি করতে পারবা আমাদের এই ব্যাচ থেকে। এখন আসো আমরা শুরু করি। এখন একটা টপিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটা টপিকের নাম, এখন তোমরা প্রিপজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অনেক কিছু আছে ভাইয়া, পজিটিভ ভার্ব, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি, ইনভার্সন, অনেক টপিক আছে। কিন্তু কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে সব সময় আজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়। যদি ডাবিতে ভর্তি পরীক্ষা হয় তাহলে এই টপিক থেকে প্রশ্ন আসবে। সেরকম একটা টপিক হচ্ছে কন্ডিশনালস। সেরকম একটা টপিক কি? সেরকম একটা টপিক হচ্ছে কন্ডিশনালস। তো আজকে আমরা এই কন্ডিশনালস লিখব। গত বছরও তুমি যে ইউনিটে পরীক্ষা দাও, এই ইউনিটে পরীক্ষা দিলেও তুমি কন্ডিশনালস থেকে গেই গ্রামার থেকে একটা পাবা, বি ইউনিটে পরীক্ষা দিলেও তুমি কন্ডিশনালস থেকে একটা পাবা, সি ইউনিটে পরীক্ষা দিলেও তুমি কন্ডিশনালস থেকে একটা পাবা। এবছর আসছে, এই যে লাস্ট যে পরীক্ষা হলো সেটাও এসেছে। তো অ্যাডমিশনে কন্ডিশনালস থেকে তুমি 100% প্রশ্ন পাবা। এখন কথা হচ্ছে যে এই কন্ডিশনালস পারো কে কে? কথা হচ্ছে যে কন্ডিশনালস তোমরা পারো কে কে? ঠিক আছে, দেখো কন্ডিশনালস পারো কে কে, আমরা এখন এই জায়গায় একটু ফোকাস করব। ভাই আমি ইংলিশ মোটামুটি পারি, বাট ইংলিশের জন্য কোন কোন বই পড়বো, ইংলিশের জন্য আমি সব কিছু বলবো, কোন বই পড়বা কি পড়বা সব পড়বো আমি। দেখো এখন আসো আমরা শুরু করি। দেখো কন্ডিশনালস মানে কি, কন্ডিশন মানে কি আগে তাই বলো। বলে না যে আমি তোমার এই শর্তে বা আমি তোমার এই জিনিসটাতে রাজি হইতে পারি, তোমার এই অফারে আমি রাজি হইতে পারি, বাট আমার 5টা কন্ডিশন আছে। তোমার এই কথায় আমি রাজি হইতে পারি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। আমি তোমার সাথে ঢাকা যেতে পারি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। আমি তোমার জন্য এই কাজটা করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত কি? মানে আমার একটা কন্ডিশন আছে। এখন যদি আমরা বাংলায় বলি, দেখো যদি আমরা এই টপিক থেকে 1 মার্ক নিশ্চিত, ঠিক আছে, 1 মার্ক একবারে নিশ্চিত, তোমরা একদম লিখে নাও। ঠিক আছে, কন্ডিশনালস থেকে 1 মার্ক নিশ্চিত, তোমরা একবার 100% পাবা। দুনিয়া উল্টে গেলেও কন্ডিশনালস থেকে ডাবিতে তোমরা কোশ্চেন পাবা। সো এই কন্ডিশন মানে শর্ত। এখন এটা বাংলায় কিভাবে আসে? যে যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি আমি তার ফোন নাম্বার জানতাম আমি তাকে কল দিতাম, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো। এখন দেখো আমাদের ফুটবল খেলার ইচ্ছা আছে, কিন্তু শর্ত কি? যদি বৃষ্টি হয়। আমি তাকে কল দিতাম, কিন্তু শর্ত কি? যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে সফল হবে, তুমি সফল হবা, কিন্তু শর্ত কি? তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে, তুমি জিপিএ 5 পেতে, তুমি জিপিএ 5 পাইতা, কিন্তু শর্ত কি? তোমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। সো এই যে যে বিষয়টা, এটাকে যদি 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 প্রত্যেকটা সেন্টেন্সে, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো, যদি তুমি দাওয়াত দিতে তাহলে আমরা তোমার পার্টিতে জয়েন করতাম। সো এই যে প্রত্যেকটা জিনিসে যদি আসে, তো কন্ডিশনাল শুরুই হবে কি দ্বারা? ইফ দ্বারা বা যদি দ্বারা। এখন এটা তো আর বাংলা না, ইংলিশ। সো এই যে যে যদি যদি, এই যদির ইংলিশ কি? ইফ। তো কন্ডিশন শুরু হবে কি দ্বারা? ইফ দ্বারা। একটা সাধারণ সেন্টেন্স আর একটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? একটা সাধারণ সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয়, কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স কি? ইফ দ্বারা শুরু হয়। তবে একটা দুইটা ব্যতিক্রম আছে, হ্যাড বা ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, ওইটা আমি একটু পরে যে শেখাবো। এখন আসো, তো এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্স তুমি কিভাবে বুঝবা, কি দেখে বুঝবা? তো এটা বুঝতে হয় কি দেখে? ইফ দেখে। কি দেখে? এই দেখে, একটা সাধারণ সেন্টেন্স আর একটা কন্ডিশনাল সেন্টেন্স। একটা সাধারণ সেন্টেন্স কখনো ইফ দিয়ে শুরু হবে না, কিন্তু ইফ যদি শুরুতে থাকেই তাহলে সেটা সাধারণ সেন্টেন্স না, সেটা হয়ে যাবে কন্ডিশনাল সেন্টেন্স। আবার শুরুতে ইফ দেখে আমরা বুঝবো যে এটা কন্ডিশনাল। এখন এই কন্ডিশনালস এর আমরা দু একটা এক্সাম্পল একটু দেখি, তারপর আমরা গভীরে যাব। তো ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম তাহলে আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। এখন আমার গরিবদেরকে সাহায্য করার ইচ্ছা আছে, কিন্তু শর্ত কি? ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম তাহলে আই উড হেল্প দ্য পুয়ার। এখন আমার গরিবদেরকে সাহায্য করার ইচ্ছা আছে, কিন্তু বিনিময়ে আমার শর্ত কি দিছি? ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম। দেখো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো। এখন আমরা ফুটবল খেলবো, কিন্তু শর্ত কি? ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। এখন এই যে কন্ডিশনালস, এটা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এখন আরেকটা আছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশন ধরলে 4 প্রকার, কিন্তু জিরো কন্ডিশন পরীক্ষাতে আসে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে মেইন 3 প্রকার কন্ডিশনালস এখন আমি শেখাবো, এই তিনটা থেকে তোমরা একটা পাবা। সবচেয়ে বেশি আসে ফার্স্ট কন্ডিশন আর থার্ড কন্ডিশন। এর সবচেয়ে বেশি গত বছর আসে থার্ড কন্ডিশন থেকে, গত বছর এসেছে থার্ড কন্ডিশন থেকে। এখন এই কন্ডিশন বা কন্ডিশনালস তোমাদের অনেকের হয়তো বেসিক ধারণা আছে, বাট আমি A to Z সবকিছু আবার দেখাই দিছি। সাইমা বিনতে সাবিহা, নোট বই আছে সব। ওকে সাইমা, যারা এটা একাডেমিকে শিখেছো তাদের আবার এটা রিক্যাপ হয়ে যাবে। দেখো, কিন্তু এখান থেকে তুমি বাংলাদেশের মেজরিটি ভার্সিটিতে তুমি একদম মানে নিশ্চিত কন্ডিশনালস থেকে তুমি কোশ্চেন পাবে। এখন দেখো, কন্ডিশনালস মূলত 3 প্রকার। তো এই 3 প্রকারের কন্ডিশনালস 3 রকমের। ক্লাসটা যারা শেয়ার করো নাই দ্রুত একটু শেয়ার করে দাও, নিশ্চিত কমন পাবা এখান থেকে তোমরা, একেবারে নিশ্চিত কমন। ঠিক আছে, এর কোনো মানে একবারে গ্যারান্টি নাই, মানে গ্যারান্টি নাই বলছি মানে কোনো এটার কোনো মানে ডুয়েলিং নাই। 100% তোমরা ঢাবিতে তুমি জাস্ট বিগত বছরের বি ইউনিটের কোয়েশ্চেনটা বের করো, বিগত বছরের বি ইউনিটের কোয়েশ্চেনটা বের করে দেখো একটা থার্ড কন্ডিশন আসছে। ঠিক আছে, এই থার্ড কন্ডিশনটা আমি সব দেখাবো। এখন এই কন্ডিশনালস মূলত 3 প্রকার। একটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশন, আরেকটা কি সেকেন্ড কন্ডিশন, আরেকটা কি থার্ড কন্ডিশন। এখন এই তিনটা কন্ডিশন 3 রকমের, তিনটা কন্ডিশন চেনার নিয়মও 3 রকমের, তিনটা কন্ডিশন অ্যান্সার করার নিয়মও 3 রকমের। মানে কন্ডিশনালস তিনটা কিন্তু এক না বা সেম না। ঠিক আছে, তাসফিয়া আকান্দা, তাসফিয়া আকান্দা যেগুলো ফ্রি ক্লাসে লাইভ ক্লাসে পড়াচ্ছেন এগুলো কি আবার পেইড ব্যাচে পড়াবেন? হ্যাঁ, পেইড ব্যাচে তো জিরো থেকে। শোনো, ফ্রি ক্লাসে যাই পড়াই না কেন এটা কাউন্টেবল না, এটা গণনা করা হবে না। পেইড ব্যাচে 0 থেকে এই টপিক পেইড ব্যাচে আবার পড়ানো হবে। তোমার লাইভ ক্লাসে ফ্রিতে যাই পড়াই না কেন পেইড ব্যাচে তো এটা এটা পেইড ব্যাচের সাথে কোনো সম্পর্ক নাই। পেইড ব্যাচে সব আবার জিরো থেকে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, সো তিনটা কন্ডিশন একরকম নাকি 3 রকম? 3 রকম। তিনটাই ভর্তি পরীক্ষায় আসে না, যে কোনো একটা আসে। হয় ফার্স্ট কন্ডিশন আসে, না হয় থার্ড কন্ডিশন আসে, না হয় সেকেন্ড কন্ডিশন আসে। তবে সবচেয়ে বেশি তুমি যদি একবার এক একটা করে গুনে দেখো তাহলে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে কোনটা আমি বলবো একটু পরে। এখন দেখো, ফার্স্ট কন্ডিশন চিনবা কি দেখে? এখন কন্ডিশন বলতেই তো ইফ থাকে, ফার্স্ট কন্ডিশনেও ইফ থাকে, সেকেন্ড কন্ডিশনে ইফ থাকে, থার্ড কন্ডিশনে ইফ থাকে। তাহলে দেখো, তুমি যদি কন্ডিশন চিনতে ভুল করো, ফার্স্টে যদি সেকেন্ড ভাবো, সেকেন্ডে যদি থার্ড ভাবো, থার্ডে যদি ফার্স্ট ভাবো, তাহলে কিন্তু বিসমিল্লাহ গেল, আমও গেল সালাও গেল। ঠিক আছে, এই কারণে সঠিকভাবে অ্যান্সার করতে হলে আগে তোমাকে কন্ডিশন চিনতে হবে। এখন দেখো, ইফ এর পরে যদি V1 থাকে, V1 পাও, ইফ এর পরে যদি ভার্বের V1 পাও তাহলে তাকে বলে ফার্স্ট কন্ডিশন। তিনটা কন্ডিশনেই ভার্ব থাকবে ইফ এর পরে। তো ইফ এর পরে যে ভার্বটা থাকবে সেটা যদি V1 হয় তাহলে তারে বলে ফার্স্ট কন্ডিশন। ইফ এর পরে যে ভার্বটা থাকবে সেটা যদি V2 হয়, V1 না হয়ে কি হয় V2, তাহলে তারে বলে সেকেন্ড কন্ডিশন। কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। আর ইফ এর পরে যে ভার্বটা থাকবে সেটা যদি হ্যাড প্লাস V3 হয়, মানে একটা হ্যাড থাকবে এবং V3 থাকবে, তাকে বলা হয় থার্ড কন্ডিশন। তাহলে এই যে কন্ডিশন চেনার উপায় একটু খেয়াল করো। তাহলে ইফ এর পরে ক্লাসটা যারা শেয়ার করো না একটু শেয়ার করো, বন্ধুদেরকে যারা মেনশন দাও না একটু এখনই মেনশন দিয়ে দাও। সো ইফ এর পরে V1 পাইলে অ্যাডমিশনে আপনার কোন বুকটা পড়লে ভোকাবুলারি কভার হবে? পেইড কোচিং করতে হয় কত টাকা লাগবে? ভাই শোনো, আমাদের পেইড ব্যাচের কোর্স ফি 2000 টাকা, কিন্তু এখন 1250 টাকা ডিসকাউন্ট চলতেছে। আমাদের পেইড ব্যাচের কোর্স ফি 2000 ইংলিশের, কারণ এই একটা কোর্সে তুমি গ্রামার, এমসিকিউ, মেমোরাইজিং পার্ট, রাইটিং পার্ট, ঢাবিতে রিটেন আছে, রিটেন সহ সব টেক্সট বুক সহ কমপ্লিট। তো তোমরা যারা অ্যাডমিশনের বেস্ট প্রস্তুতি চাও যে ভাই একটা মাত্র ইংলিশ কোর্সে আমার ঢাবি, মেডিকেল, রাবি, গুচ্ছ সব হয়ে যাবে, তাদের জন্য আমাদের অ্যাডমিশন ইংলিশ পেইড ব্যাচ। তোমরা যে একটা ইংলিশ ব্যাচ করতে চাই কিন্তু ভাই আমার পুরো ইংলিশ কভার হয়ে যাবে, এটা যারা চিন্তা করতেছো এটা এই ব্যাচটা তাদের জন্য আমাদের। আমরা ইংলিশে পুরো A to Z বেসিক টু অ্যাডভান্স হুবহু বোর্ড কোশ্চেন সহ সব কমপ্লিট করে ফেলবো, মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সহ। আচ্ছা, সো ইফ এর পরে V1 থাকলে তারে বলে ফার্স্ট কন্ডিশন, ইফ এর পরে V2 থাকলে তারে বলে সেকেন্ড কন্ডিশন, আর ইফ এর পরে হ্যাড প্লাস V3 থাকলে তারে বলে থার্ড কন্ডিশন। তাহলে ইফ এর পরে V1 থাকলে তারে বলে ফার্স্ট কন্ডিশন। স্যার রিটেনে ভালো করা যায় কি কিভাবে? আমি সব দেখাবো ভাই, ডোন্ট ওয়ারি। প্রথমে গ্রামারে কিছু ক্লাস নিয়ে এরপর রিটেনের ক্লাস নিবানি। সো ইফ এর পরে V1 থাকলে তারে বলে ফার্স্ট কন্ডিশন, V2 থাকলে তারে বলে সেকেন্ড কন্ডিশন, আর হ্যাড প্লাস V3 থাকলে, যদি হ্যাড প্লাস V3 থাকে তাকে বলা হয় থার্ড কন্ডিশন। কোন কন্ডিশন? হ্যাড প্লাস V3 থাকলে থার্ড কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন কিভাবে বেছে বের করবা? ফার্স্ট কন্ডিশনে ইফ এর পরে থাকবে V1, সেকেন্ড কন্ডিশনে ইফ এর পরে থাকে V2, আর হ্যাড প্লাস V3 থাকলে, শুধু হ্যাড থাকলে থার্ড কন্ডিশন না, শুধু V3 থাকলে থার্ড কন্ডিশন না, হ্যাড আর V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের একটা 3 নাম্বার রূপ, দুইটাই থাকা লাগবে। শুধু হ্যাড থাকলে কিন্তু থার্ড কন্ডিশন না, বা শুধু V3 থাকলেও থার্ড কন্ডিশন না, হ্যাড এবং V3 দুইটাই থাকা লাগবে।
হ্যাড এবং V3 দুইটাই যদি থাকে তাহলে সেটাই একমাত্র থার্ড কন্ডিশন। হ্যাড প্লাস V3 দুইটা থাকলে সেটা থার্ড কন্ডিশন। ওকে, এখন দেখো আমরা সামনের দিকে আগাই। কিভাবে এখন আমরা যদি চিনে থাকি যে কিভাবে কন্ডিশন গঠিত হয় ফার্স্ট সেকেন্ড থার্ড, V1 পাইলে ফার্স্ট কন্ডিশন, V2 পাইলে সেকেন্ড কন্ডিশন, হ্যাড প্লাস V3 পাইলে থার্ড কন্ডিশন। এখন মেইন পার্ট যেটা সেটা হচ্ছে এই কন্ডিশনালস বাকি অংশ ফিল আপ করা। বাকি অংশ ফিল আপ করা, কন্ডিশনালস যে পরীক্ষাতে আসবে এক অংশ দেয়া থাকবে, বাকি অংশ তোমাকে ফিল আপ করতে হবে। যেমন ঠিক এইভাবে, একদম ঠিক এইভাবে, ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোরভাবে পড়াশোনা করো এতটুকু দিয়ে দিবে, বাকিটুকু তোমাকে ফিল আপ করতে হবে। এখন তুমি দেখতেছো এখানে ইফ আছে, কি আছে? ইফ আছে, তার মানে এটা কন্ডিশন। এখন কন্ডিশন কি একটা? না, কন্ডিশন তো তিনটা। তিনটা কন্ডিশন কি একরকম? না, আলাদা আলাদা। তাহলে এটা কোন কন্ডিশন? ওই যে ইফের পরে ভার্ব দেখবো। এখন স্টাডি ভার্ব আছে, স্টাডিড না, এস হ্যাড স্টাডিড না, V2 আছে না, হ্যাড প্লাস V3 আছে না, আছে কি V1 জাস্ট একটা স্টাডি, আছে কি V1 জাস্ট স্টাডি। তো ইফের পরে V1 থাকলে তাকে বলে ফার্স্ট কন্ডিশন। ক্লিয়ার? এখন আসলে আমরা একটু নিয়মটা শিখি, মানে এইভাবে হচ্ছে তুমি বের করবা যে কোনটা ফার্স্ট কন্ডিশন, কোনটা সেকেন্ড কন্ডিশন, কোনটা থার্ড কন্ডিশন। আমি যদি তোমাদের কোশ্চেন করি, এখানে মনে করো স্টাডি না, স্টাডিড আছে, মনে করো এখানে স্টাডিড আছে, V2 আছে, মনে করো এখানে স্টাডিড আছে V2, তো V2 যদি থাকে তখন সেখানে এটা ফার্স্ট কন্ডিশন হইতো না সেকেন্ড কন্ডিশন হইতো? স্টাডিড থাকলে এটা সেকেন্ড কন্ডিশন হইতো। আর এখানে যদি হ্যাড স্টাডিড থাকতো, কি থাকতো? মনে করো এখানে আছে ইফ ইউ হ্যাড স্টাডিড, হ্যাড স্টাডিড থাকলে এটা কোন কন্ডিশন হইতো? ক্লিয়ার সবাই? তাহলে শুধু স্টাডিড থাকলে V2, হ্যাড স্টাডিড থাকলে হ্যাড প্লাস V3 থাকলে থার্ড কন্ডিশন হইতো। ওকে, হ্যাড স্টাডিড থাকলে সেটা থার্ড কন্ডিশন। ওকে, এখন আসো আমরা একটু দেখি। তো যদি আমরা ফার্স্ট কন্ডিশন পাই, যদি আমরা কি পাই? ফার্স্ট কন্ডিশন, মানে ইফের পরে কি পাই? প্রেজেন্ট ইনডিফিনিট বা ভার্বের V1 যদি পাই, তাহলে সেটা ফিল আপ করতে হয় একটা ফিউচার ইনডিফিনিট দ্বারা। কি দ্বারা? ফার্স্ট কন্ডিশন মানে ইফের পরে V1 থাকলে সেটা ফিল আপ করতে হয় ফিউচার ইনডিফিনিট দ্বারা। ফিউচার ইনডিফিনিট কি? একটা সাবজেক্ট, তারপরে কি? শ্যাল বা উইল। কি নিতে হয়? একটা শ্যাল বা উইল নিতে হয়, তারপরে কি নিতে হয়? ভার্বের V1, ভার্বের V1। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন ফিল আপ করার নিয়ম। ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে একদমই সহজ। একটা সাবজেক্ট নিতে হয়, একটা শ্যাল বা উইল নিতে হয়, তারপরে একটা ভার্বের V1 নিতে হয়, ব্যাস। এইটাই হচ্ছে কি? এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তো ইফ ইউ স্টাডিড হার্ড, স্টাডি হার্ড, দেখো তো ইফের পরে V1 আছে, তার মানে ফার্স্ট কন্ডিশন। ফিল আপ করবো কি দ্বারা? একটা সাবজেক্ট নিব, সাবজেক্ট দেয়াই থাকে, এখানে সাবজেক্ট কে? ইউ। তো ইফ ইউ স্টাডি হার্ড, ইউ। এখন শ্যাল বা উইলের মধ্যে কি নিলাম আমরা? উইল। তো ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোরভাবে পড়াশোনা করতে, তাহলে ইউ উইল, দেখো যদি তুমি কঠোরভাবে পড়াশোনা করো, ইউ উইল গেট GPA 5, তাহলে তুমি GPA 5 পাবে। ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোরভাবে পড়াশোনা করো, ইউ উইল গেট GPA 5, তুমি GPA 5 পাবে। তো একটা সাবজেক্ট নিতে হয়, শ্যাল বা উইল নিতে হয়, শ্যাল বা উইল নিতে হয় প্লাস ভার্বের V1 নিলাম আমরা, গেট। তারপরে একটা অতিরিক্ত অংশ লাগিয়ে দিবা, GPA 5 বা ইউ উইল পাস ইন দ্য এক্সাম, যা লাগে ওটা দিয়ে দিবা। তো ফার্স্ট কন্ডিশন আছে একদমই সহজ, ফার্স্ট কন্ডিশন সবচেয়ে সহজ। এখানে আরেকটা এক্সাম্পল আছে, আমরা একটু দেখি। ইফ হি কামস, যদি সে আসে, আই শ্যাল গো, সাবজেক্ট নিলাম, শ্যাল বা উইলের মধ্যে শ্যাল নিলাম, এরপরে কি নিলাম? গো। তাহলে সাবজেক্ট, শ্যাল বা উইল প্লাস ভার্বের V1, প্রথম বা ফার্স্ট কন্ডিশন। তিনটা কন্ডিশনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সহজ কন্ডিশন। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও না, এখন একটু শেয়ার করে দিতে পারো। আর আমাদের অ্যাডমিশনের পেইড ব্যাচে ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। সেপ্টেম্বরের 10 তারিখ থেকে কোর্স ফি 2000 টাকা, এখন 1250 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে। ওকে, সো ফার্স্ট কন্ডিশন ইফ এর পরে V1 থাকবে, তাহলে সেটা ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে হবে সাবজেক্ট, শ্যাল বা উইল প্লাস ভার্বের V1 দ্বারা। তাহলে আমি একটু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে আসো, আমি একটু তোমাদেরকে হোমওয়ার্ক দেই, দেখি কে কে করতে পারো। দেখো, ইফ হে ইনভাইটস মি, যদি সে আমাকে দাওয়াত দেয়, ড্যাশ, তাহলে এখানে কি দিয়ে ফিল আপ করবো আমরা বাকিটুকু বলো তো? ইফ হি ইনভাইটস মি, দেখো ইফ আই নো হিজ ফোন নাম্বার, বা ইফ আই নো হিজ নাম্বার, আমি যদি তার নাম্বার জানতাম, ড্যাশ। এখন দেখো ইফ আছে শুরুতে, তার মানে এরা কি বলতো? শুরুতে ইফ আছে মানে এরা কন্ডিশনালস। এখন কন্ডিশন কি এক প্রকার না তিন প্রকার? তিন প্রকার। এরা কোন কন্ডিশন? দেখো তো ইনভাইটস আছে, ভার্বের V1, তার মানে ফার্স্ট কন্ডিশন ফিল আপ করবো কি দ্বারা? একটা সাবজেক্ট নিলাম আই, তাহলে ইফ ইনভাইটস মি, সে যদি আমাকে দাওয়াত দিত, আই শ্যাল বা উইল। এখন পৃথিবীর সবকিছুর পরে উইল দিবা তোমরা, শুধুমাত্র আই আর উই এর পরে শ্যাল দিবা, শুধুমাত্র আই আর উই এর পরে শ্যাল, পৃথিবীর সবকিছুর পরে উইল দিবা, কোনো ভুল নাই। উইল ইউনিভার্সাল, আই আর উই এর পরেও উইল বসে, কিন্তু শ্যালটা মোর অ্যাপ্রোপ্রিয়েট।
উইল পৃথিবীর সবকিছুর পরে বসে। আই উইল, ইউ উইল, হি উইল, শি উইল, ইট উইল, দে উইল, ইউ উইল, সব এই উইল পৃথিবীর সবকিছুর পরে বসতে পারে। কিন্তু শ্যালটা শুধুমাত্র আই আর উইল এর ক্ষেত্রে দিবা, তাহলে ভালো হয়। এখন যদি প্রশ্ন করছে ভাই আমি যদি এই আই আর উই এর পরেও উইল দিই, আমার কি ভুল হবে? না, কোনো ভুল না, উইল ইউনিভার্সাল। কিন্তু শ্যাল দিলে স্যার ভাববে যে না তুমি একটু ইংরেজি জানো আর কি, ঠিক আছে? ওকে, তো ইফ ইনভাইটস মি, যদি আমাকে দাওয়াত দিত তাহলে আই শ্যাল জয়েন দ্য পার্টি। সে যদি আমাকে দাওয়াত দিত, সাবজেক্ট নিলাম শ্যাল বা উইলের মধ্যে শ্যাল নিলাম, জয়েন দ্য পার্টি। সে যদি আমাকে দাওয়াত দিত আমি পার্টিতে জয়েন করতাম। ইফ ইনভাইটস মি আই শ্যাল জয়েন দ্য পার্টি। সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের ভিএন, একবার সহজ। তো ইফ আই নো হিজ ফোন নাম্বার, ভিওন আছে, ইফের পরে ভিওন থাকলে ফার্স্ট কন্ডিশন। তা আমি যদি তার ফোন নাম্বার জানতাম তাহলে আই শ্যাল বা উইলের মধ্যে কি নিতাম? শ্যাল। তাহলে আবার তুমি এখানে উইলও নিতে পারো। হ্যাঁ, ইফ আই নো হিজ ফোন নাম্বার তাহলে আই শ্যাল কল হিম, আমি তাকে কল দিতাম। যদি আমি তার নাম্বার জানতাম, ফোন নাম্বার, তাহলে আমি তাকে কল দিতাম, আই শ্যাল কল হিম। তো ইফ এর পরে ভি ওয়ান থাকলে তাকে বলে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? সাবজেক্ট নিতে হয়, শ্যাল বা উইল নিতে হয়, তারপরে ভার্বের ভি ওয়ান বা বেস ফর্ম। ওকে, অনেকে অ্যান্সার করে দিয়েছে আমার আগে, গুড। যারা ক্লাসটা শেয়ার করো না এখনই বন্ধুদেরকে সবাই শেয়ার করে দাও। আচ্ছা, এরপরে আসো। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে সবচেয়ে সহজ কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন সবচেয়ে সহজ কন্ডিশন। এবার আমরা যাব সেকেন্ড কন্ডিশনে। তাহলে ফার্স্ট কন্ডিশন কখন হয়? ইফ এর পরে ভি অন থাকলে। সেকেন্ড কন্ডিশন কখন হয় বলো তো? ইফ এর পরে ভি টু থাকলে। কি থাকলে? ইফ এর পরে ভি টু থাকলে সেটা সেকেন্ড কন্ডিশন হয়। ইফ এর পরে ভি টু কি হয়? সেটা সেকেন্ড কন্ডিশন। এখন ইফ এর পরে ভাইয়া ভি টু পাইলে সেকেন্ড কন্ডিশন, এটা তো আমরা বুঝছি, কিন্তু সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? একেবারে সহজ। ফার্স্ট কন্ডিশন ফিল আপ করছে কি দ্বারা? সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্ব ভি ওয়ান। ঠিক তেমনি ভাবে সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয়, একটা সাবজেক্ট নিতে হয়, এরপরে তোমার ইচ্ছা, তুমি উডও নিতে পারো, তুমি কুডও নিতে পারো, তুমি মাইটও নিতে পারো, প্লাস ভার্বের ভি ওয়ান। উড কুড মাইট প্লাস ভার্বের ভি ওয়ান। তাহলে ওইখানে ছিল শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি ওয়ান ফার্স্ট কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন উড কুড মাইট প্লাস ভার্বের ভি ওয়ান। একেবারে সহজ। যারা ক্লাসে একটু মনোযোগ দিচ্ছ তারা একবার ক্লিয়ারলি বুঝবা, যারা ক্লাসে একটু মনোযোগ দিচ্ছ তারা একদম ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবে। দেখো তাহলে সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভার্ব বি ওয়ান। তো ইফ হি কেম, যদি সে আসতো, যদি সে আসতো তাহলে একটা সাবজেক্ট নিলা আই। উড কুড মাইটের মধ্যে তোমার উড ভাল লাগলে উড নিবা, কুড ভাল লাগলে কুড নিবা, মাইট ভাল লাগলে মাইট নিবা, তুমি যেটা না ওইটাই কারেক্ট। তো তুমি নিলা উড, এবার ভার্বের বি ওয়ান গো, তাহলে আই উড গো। ইফ হি কেম, যদি সে আসতো আই উড গো, তাহলে আমি যাইতাম। এরপরে দেখো, তো এই যে সেকেন্ড কন্ডিশনটা, ইফ ইউ প্র্যাকটিসড এভরিডে, যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করতে। এখন এইখানটাতে এটা কোন কন্ডিশন? শুরুতে ইফ আছে, তার মানে তো এটা কন্ডিশন, এন্ড কন্ডিশন তো একটা না তিনটা। তো এটা কোন কন্ডিশন? দেখো তো, প্র্যাকটিসড ভি টু আছে, ভি টু আছে। তো ইফ এর পরে যদি ভি টু থাকে সেটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি দিয়ে ফিল আপ করার নিয়ম? সাবজেক্ট নিতে হয়, এরপর তোমার উড ভাল লাগলে উড নিবা, কুড ভাল লাগলে কুড নিবা, মাইট ভাল লাগলে মাইট নিবা, প্লাস ভার্বের ভি ওয়ান। তো ইফ ইউ প্র্যাকটিসড এভরিডে, তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করো, বা এখানে উড আছে, দেখো উড কুড মাইট তোমার যেটা ভালো লাগে ওইটাই কারেক্ট। হ্যাঁ, তো ইফ ইউ প্র্যাকটিসড এভরিডে, তুমি যদি রেগুলার প্র্যাকটিস করতে, তাহলে ইউ উড লার্ন ইংলিশ। তুমি রেগুলার প্র্যাকটিস করলে তুমি ইংরেজি শিখতে পারতে। ঠিক আছে, এখন এইখানে উড না দিয়ে একজন দিয়েছে কুড, তাহলে ইউ কুড লার্ন ইংলিশ সঠিক। এখানে কুড না দিয়ে একজন দিয়েছে মাইট, প্রত্যেকের উত্তর সঠিক। তো ইফ ইউ প্র্যাকটিসড এভরিডে, যদি তুমি রেগুলার প্র্যাকটিস করতে, তাহলে ইউ উড লার্ন ইংলিশ, ইউ উড লার্ন ইংলিশ, ইউ মাইট লার্ন ইংলিশ। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে কি দ্বারা? সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভার্বের ভি ওয়ান। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, যারা মেনশন করো না এখনই ফ্রেন্ডদেরকে সবাই একটু মেনশন করে দাও। ওকে, অনেকে সঠিক উত্তর করেছো। তাসফিয়া, ওকে, শ্রাবণ সঠিক উত্তর করছো, ইসরাত রহমান এশা সঠিক উত্তর। ওকে, পাভেল স্যার স্পোকেন কোর্স ছাড়বেন না নাকি? বুঝলাম না। স্পোকেন কোর্স আপাতত আমি অ্যাডমিশনের নিয়ে একটু বিজি ভাইয়া। সোনালী খাতুন সঠিক উত্তর। ওকে, দেখো ইউ উড গেট এ গুড রেজাল্ট, এটা অ্যান্সার করেছে সোনালী। আচ্ছা, তাইলে ইফ এর পরে ভি টু থাকলে সেটা সেকেন্ড কন্ডিশন। এখন ফিল আপ করবো কি দ্বারা? সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব ভি ওয়ান। তাহলে আমি তোমাদেরকে একটা করতে দিই, দেখি তো তোমরা কে কে উত্তর করতে পারো। অ্যান্সার করো তো। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এটা কোন কন্ডিশন বলো তো? এটা কোন কন্ডিশন? আচ্ছা, ইফ আই, দেখো
ইফ আই না, ইফ হি দিয়ে দিই বা ইফ শি দিয়ে দিই। দেখো, ইফ হি স মি, করো তো এটা কে কে করতে পারবা? আর একটা চরম উদাহরণ দেখো তো, এটা কে কে করতে পারো? ইফ আই হ্যাড এ কার, এর মধ্যে কোনটা কোন কন্ডিশন বলো তো? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। বলেন তো এটা এর মধ্যে কোনটা কোন কন্ডিশন? এ বি সি। আমি এবার কমেন্ট পড়বো। ক্লাসটা যারা শেয়ার করো না একটু শেয়ার করে দাও আর অ্যান্সার বলো। এবার আমি কিন্তু কমেন্ট পড়বো, ঠিক আছে? এবার আমি কমেন্ট পড়বো, দেখো বলো বলো। এবার আমি একটু কাউন্ট করবো, এ বি সি কোনটা কোন কন্ডিশন দেখি। আরিয়ান খান সঠিক উত্তর, ওকে। তাসফিয়া কন্দা সঠিক উত্তর। আরিফ আহমেদ মারুফ অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ক্লাসটা যারা শেয়ার করো নাই বন্ধুদেরকে একটু শেয়ারও করে দাও। রাশিদ আঞ্জুম প্রথম দুইটা ঠিক আছে, পরেরটাই ভুল করছো। নাজমুল হোসেন সঠিক উত্তর। মাইশা আফরিন কি অবস্থা? মাইশা কেমন আছো তুমি? মাহি আছে, মাহি সঠিক উত্তর। মাহি চরম একটা উত্তর দিয়েছে, হ্যাঁ? লুবনা সঠিক উত্তর। হাসান বলো বলো বলো, এখানে বলো ফার্স্ট একটা। ইফ আই ওয়ার এ কিং, তোমাদেরকে আমি একটা জিনিস একটু বলে দিই। দেখো, বি নামে একটা ভার্ব আছে, কে? বি। এই বি ভার্বের ভি টু হচ্ছে অজ বা ওয়ার। বি ভার্বের ভি টু কে? অজ বা ওয়ার। আর এর ভি থ্রি কে? বিন। ভি থ্রি হচ্ছে বিন। সেম ভাবে হ্যাভ নামে একটা ভার্ব আছে, কি নামে? হ্যাভ নামে, কোনো কিছু থাকা বা খাওয়া। এই হ্যাভের ভি টু হচ্ছে হ্যাড, আর এই হ্যাভের ভি থ্রিও হচ্ছে হ্যাড, ঠিক আছে? তাহলে এই হ্যাভ ভার্বের ভি টু হ্যাড, ঠিক আছে? হ্যাভ ভার্বের ভি টু কে? হ্যাড, ভি টু হ্যাড। আর এই হ্যাভ ভার্বের ভি থ্রিও কে? হ্যাড। আর এই বি ভার্বের ভি টু কে? ওয়াজ বা ওয়্যার। এই বি ভার্বের ভি থ্রি কে? বিন। তাহলে এখন এইখানে প্রথমে ইফ আছে, প্রথমে কি আছে? ইফ আছে। তার মানে এটা কি? তার মানে এটা কন্ডিশনাল। এখন এরপরে ভি টু আছে, দেখো তো আছে ওয়্যার ভি টু। ওয়্যার কার ভি টু? ওয়্যার হচ্ছে বি ভার্বের ভি টু। এত বেসিক থেকে কিন্তু কেউ তোমাদেরকে শেখাবে না। এই জন্য বলি যে ক্লাসটা একটু মন দাও, সবাই অনেক কিছু শিখতে পারবা। দেখো, বি ভার্বের পরে ওয়াজ বা ওয়্যার যদি মানে ভি টু হয়, তাহলে এখানে তো সেই ওয়্যারটাই আছে। বি ভার্বের ভি টু ওয়াজ বা ওয়্যার, ভি থ্রি বিন। তো এখানে যে ওয়্যারটা আছে সেটা ভি টু। তাহলে ইফ এর পরে ভি টু থাকলে তাকে ব্যাকরণে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? একটা সাবজেক্ট নিতে হয়, একটা উড কুড মাইট নিতে হয়। তুমি উড নিলে হয়, তুমি কুড নিলে হয়, তুমি মাইট নিলে হয়। আই কুড হেল্প দা পুয়ার, হ্যাঁ। দেখো এরপরে দেখো, ইফ হি স মি, এখানে সি না স, স সি স সিন বি টু আছে। তাহলে আমি যদি তাকে, দেখো ইফ সে যদি আমাকে দেখতে পারতো, ইফ হি স মি, তাহলে হি, সে যদি আমাকে দেখতো তাহলে হি মাইট বা হি উড টক টু মি। উড দিলে তোমাদের নাকি শুনতে ভালো লাগে, তাহলে হি, যদি সে আমাকে দেখতো তাহলে হি উড টক টু মি, তাহলে সে আমার সাথে কথা বলতো। তাহলে সে আমার সাথে কথা, হি উড টক টু মি, সে যদি আমাকে দেখতো তাহলে সে আমার সাথে কি? সে আমার সাথে কথা বলতো, হ্যাঁ। এরপরটা দেখো, ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাবেল আহমেদ তামিম একজনের নাম, ওকে। তামিম তুমি একটা ভুল করেছো, বাকি দুটো সঠিক। ইসরাত রহমান ঈশা তুমি একটা সঠিক, বাকি দুটো ভুল। সানজুর রহমান, ওকে। আখিমনি ভুল গেছে, দুইটা সঠিক একটা ভুল। এমডি রবিন, রবিন রবিন সঠিক উত্তর দিছে, এম রবিন নামে। এম রবিন সঠিক উত্তর দিছে, চরম অ্যান্সার করছে, ওকে। সো এইবার এইখানে যে ইফ এর পরে হ্যাডটা আছে, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, থার্ড কন্ডিশন হতে হলে হ্যাড প্লাস ভি থ্রি লাগে, শুধু হ্যাড না। থার্ড কন্ডিশনের রুল কি? হ্যাড প্লাস ভি থ্রি। হ্যাডও লাগবে এবং ভার্বের 3 নাম্বার রূপও লাগবে। কিন্তু এইখানে কোনো 3 নাম্বার রূপ নাই, শুধু হ্যাড আছে, শুধু হ্যাড আছে। হ্যাডের পরে এ আছে, এ একটা আর্টিকেল। তো হ্যাডের পরে কার আছে, কার একটা নাউন। সবচেয়ে বড় কথা, হ্যাডের পরে এ আছে, এ একটা আর্টিকেল, এ একটা আর্টিকেল। তো এখানে হ্যাড আছে কিন্তু ভি থ্রি নাই। সো ভি থ্রি যদি না থাকে, শুধু হ্যাড। থার্ড কন্ডিশন কখন হয়? তোমরা যারা থার্ড কন্ডিশন বলেছো সি নাম্বারটাকে, থার্ড কন্ডিশন হতে হলে হ্যাড প্লাস ভি থ্রি লাগে। কিন্তু এখানে কোনো হ্যাড প্লাস ভি থ্রি নাই, শুধু হ্যাড আছে। তো শুধু যে হ্যাডটা আছে সে হচ্ছে এই হ্যাড, হ্যাভ ভার্বের ভি টু হ্যাড।
শুধু যে হ্যাডটা আছে V3 সারা হ্যাড, এ হচ্ছে হ্যাভ ভার্বের V2 হ্যাড। এরপরে যদি V3 থাকতো হ্যাড প্লাস V3, তখন আমরা থার্ড কন্ডিশন দিতাম, কিন্তু V3 তো নাই। শুধু হ্যাড থাকলে তার মানে কি, শুধু হ্যাড থাকলে তাকে বলা হয় V2, মানে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্বের V1। তো ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো, তাহলে আই উড ভিজিট কুয়াকাটা। তাহলে আমি কই যাইতাম, আমার একটা গাড়ি থাকলে আমি কুয়াকাটা যাইতাম। তোমাদের সবার একটা গাড়ি হোক ইনশাল্লাহ, আমি দোয়া করি। তো ইফ আই হ্যাড এ কার আই উড ভিজিট কুয়াকাটা, আমার যদি একটা গাড়ি থাকতো আমি কুয়াকাটায় ভিজিট করতাম। তো একটা জিনিস খেয়াল করো, ওয়ার বা হ্যাড থাকলে সেটা সেকেন্ড কন্ডিশন। ওয়ার অথবা হ্যাড যদি থাকে তারা আজীবন সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে। ওয়ার বা হ্যাড থাকলে সেটা সেকেন্ড কন্ডিশন, আর হ্যাডের পরে যদি V3 সহ থাকে তাহলে একমাত্র সেটা থার্ড কন্ডিশন, যেখানে আমরা এখন যাব। সো ইফ এর পরে V2 থাকলে সেটা থার্ড কন্ডিশন, ফিল আপ করতে হয় সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্বের V1 দ্বারা। আর ডাইরেক্ট সর মতো ভার্বের V2 থাকতে পারে, আবার ওয়ার বা হ্যাডও থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নাই। ওকে, এরপরে আসো আমরা এখন তাহলে যাব থার্ড কন্ডিশনে। বাই দ্য এখানে আরেকটা एग्जांपल আছে, দেখো ইফ হি কেম হচ্ছে ভার্বের V2, যদি সে আসতো, সাবজেক্ট সেকেন্ড কন্ডিশন, ইফ এর পরে V2 থাকলে সেকেন্ড কন্ডিশন, ফিল আপ করতে হয় সাবজেক্ট উড কুড মাইট প্লাস V1 দ্বারা। তাহলে আই উড গো, যদি সে আসতো তাহলে আমি যেতাম। এবার থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন কিভাবে কাজ করে বলো তো? ইফ এর পরে কি থাকলে থার্ড কন্ডিশন হয়? ইফ এর পরে V1 থাকলে ফার্স্ট কন্ডিশন হয়, V2 থাকলে সেকেন্ড কন্ডিশন হয়, তাহলে কি থাকলে থার্ড কন্ডিশন হয়? হ্যাড প্লাস V3 থাকলে কি থাকলে? ইফ এর পরে হ্যাড প্লাস V3 থাকলে, হ্যাড প্লাস V3 থাকলে সেটা থার্ড কন্ডিশন। এখন থার্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? থার্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? একটা সাবজেক্ট নিবা, এরপরে উড না উড হ্যাভ। সেকেন্ড কন্ডিশনে শুধু উড কুড মাইট থাকে, কিন্তু থার্ড কন্ডিশনে উড কুড মাইট না, উড না উড হ্যাভ, শুধু কুড না কুড হ্যাভ, শুধু মাইট না মাইট হ্যাভ, প্লাস ভার্বের V3। থার্ড কন্ডিশনে কোনো V1 বা V2 নাই। থার্ড কন্ডিশনে হ্যাডের পরে থাকবেও ভার্বের V3, আবার তুমি যে ভার্বটা আনবা উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর পরে, সেও হবে ভার্বের V3। থার্ড কন্ডিশনে কোথাও কোনো V1 V2 বসে না। থার্ড মানে 3, থার্ড মানে কি 3। তো থার্ডে কোনো V1 বা V2 এর জায়গা নাই, থার্ড মানে সবই থার্ড, ভার্বের সব 3 নাম্বার রূপ। থাকবেও হ্যাড প্লাস V3, থাকবে কি বলতো? দেখো থাকবেও হ্যাড প্লাস V3, ফিল আপ করতে হবে কি দ্বারা? উড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব V3 দিয়ে, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্ব V3 দিয়ে। তো ইফ হি হ্যাড কাম, সে যদি আসতো তাহলে কি আমি যেতাম। সে যদি আসতো, ইফ হি হ্যাড কাম, হ্যাড আছে এবং V3 আছে, তাহলে ফিল আপ করতে হবে সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, তুমি নিলা, এবার ভার্বের V3 গন, তাহলে আই উড হ্যাভ গন, সে যদি আসতো তাহলে আমি যেতাম। ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন। এবার এটা তোমরা একটু অ্যান্সার করতো সবাই, সবাই একটু এইখান থেকে অ্যান্সার করো তো, এখান থেকে অ্যান্সার করো। ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার, আমরা যদি আগে আগে চলে যেতাম। দেখো ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার, আমরা যদি আগে আগে বের হতাম বা আগে আগে স্থানটা ত্যাগ করতাম, তা ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার, হ্যাড আছে V3 আছে, তার মানে থার্ড কন্ডিশন ফিল আপ করতে হবে কি দ্বারা? সাবজেক্ট, এরপরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তোমার যেটা ভালো লাগে তিনটার একটা তোমাকে নিতে হবে। তো ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার, তাহলে উই উড হ্যাভ, আমরা যদি আর্লি বের হইতাম তাহলে উই উড হ্যাভ ক্যাচ, এর V2 V3 কট, ক্যাচ কট কট, আবার সি স সিন, সি স সিন। আবার আমরা যদি একটু আগে বের হইতাম তাহলে উই উড হ্যাভ এনজয়েড V3, উই উড হ্যাভ এনজয়েড দ্য ম্যাচ, তাহলে আমরা ম্যাচটা এনজয় করতে পারতাম। মানে বাসা থেকে যদি আমরা একটু আগে বের হইতাম তাহলে আমরা ম্যাচটা এনজয় করতে পারতাম। উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। তুমি এখানে যে ভার্বটা নিবা সেটা অবশ্যই V3 হবে, কারণ থার্ড কন্ডিশনে V1 V2 এর কোনো জায়গা নেই, অবশ্যই কি হবে? V3 হবে। তো উড কুড মাইট নাকি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ? উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের V1 V2 না V3, থার্ড কন্ডিশন মানেই V3। এবার চলো আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিস দেই, দেখি কে কে করতে পারো। দেখি এক নাম্বারটা, এটা কি হবে বলো তো? ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, হ্যাঁ, ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, আমি যদি একটা ধনী মানুষ হতাম ড্যাশ। এক নাম্বারটা ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, এটা কোন কন্ডিশন? দুই নাম্বারটা
ইফ দেখো ইফ হি হ্যাড গট এ জব, সে যদি একটা চাকরি পেত। আচ্ছা, সি নাম্বারটা, ইফ আই হ্যাড এনাফ মানি, আমার যদি যথেষ্ট টাকা থাকতো। আচ্ছা, এর মধ্যে কোনটা কোন কন্ডিশন বলো তো? এর মধ্যে কোনটা কোন কন্ডিশন এবং কোনটা কি দিয়ে ফিল আপ করতে হবে আমাকে একটু বলো সবাই। এবার হচ্ছে আলটিমেট টেস্ট, দেখবো কে কে পারো। এবার হচ্ছে আলটিমেট টেস্ট, বলো তো কে কে পারো একটু, আমি কমেন্ট পড়বো, কমেন্ট করো সবাই। পাবেল আহমেদ তামিম অ্যান্সার করছে ফার্স্ট, এটা থার্ড কন্ডিশন। ওকে, কানিজ ফাতেমা অ্যান্সার করে দিয়েছে, বা অনিক খান। ওকে, শোনো, এরকম প্রত্যেকটা টপিক তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাইতে হবে, নাহলে তোমরা বুঝবা না। ঠিক আছে, প্রত্যেকটা টপিক তোমাদেরকে ভেঙে ভেঙে এভাবে বোঝাতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক এরকম ডিটেলস সব জানা প্রয়োজন। ওকে, এরপরে অনেকে সঠিক উত্তর করেছে, গুড। পালায় যাওয়া যাবে না ক্লাস থেকে, অ্যান্সার করতে। আখি মুনি সঠিক উত্তর। তৌফিক আহমেদ জয়, তৌফিক আহমেদ জয়ের ভালো আইকিউ আছে, ও তিনটাই অ্যান্সার করেছে এবং তিনটাই কারেক্ট, গুড তৌফিক। রাশেদ আঞ্জুময়ন হয় নাই, একটা হয়েছে। কানিজ ফাতেমা, কানিজ ফাতেমা হয় নাই আপু অ্যান্সারটা। তাইফ সর্দার একটা হয়েছে, বাকি দুটো ভুল। লুবনা সঠিক উত্তর। উম্মে হাবিবা তিশা চরম অ্যান্সার করছে, উম্মে হাবিবা তিশা তিনটাই কারেক্ট, গুড তিশা। সান্দুর রহমান কারেক্ট অ্যান্সার, গুড। জেরিন আক্তার, জেরিন এমএসটি জেরিন মোসাম্মদ জেরিন আক্তার চমৎকার অ্যান্সার করছে। রবিন চমৎকার অ্যান্সার করছে। ফয়সাল একটা হয়েছে, বাকি দুটো ভুল। ওকে, তা আমি বলি এখানে তিনটাই থার্ড কন্ডিশন। হ্যাঁ, এখানে যে তিনটা আছে এই তিনটাই কি জানো, এই তিনটাই থার্ড কন্ডিশন, তিনটাই থার্ড কন্ডিশন। তো ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী মানুষ হইতাম। প্রথমে কি আছে, হ্যাড। এবার এখানে কি আছে, হ্যাডের পরে থার্ড কন্ডিশন কখন হয়, যখন হ্যাডের পরে ভি থ্রি থাকে। আমি আবারও বলি, বি নামে একটা ভার্ব আছে, তার ভি টু হচ্ছে অজ বা ওয়্যার, আর তার ভি থ্রি হচ্ছে বিন। আর একটা কি বলছি আমি, হ্যাভ নামে একটা ভার্ব আছে, হ্যাভ। এই হ্যাভ ভার্বের ভি টু কে, হ্যাড। হ্যাভ ভার্বের ভি থ্রি কে, ভি থ্রিও হ্যাড। এখন দেখো, ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী মানুষ হইতাম। হ্যাড আছে, এরপরে ভি থ্রি আছে, ভি থ্রি কে বিন। বি থ্রি কার বিন, এই বি ভার্বের ভি থ্রি বিন। বি ভার্বের ভি থ্রি হচ্ছে বিন। তো হেডের পরে ভি থ্রি আছে, তাহলে থার্ড কন্ডিশন, ইফ এর পরে হেড প্লাস ভি থ্রি থেকে থার্ড কন্ডিশন ফিল আপ করতে হয়। সাবজেক্ট, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। আমি যদি ধনী মানুষ হইতাম, তাহলে আই উড হ্যাভ বট এ কার, তাহলে আমি একটা গাড়ি কিনতাম। সাপোজ আর কি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি বাই বট। আই উড হ্যাভ বট এ কার। হ্যাঁ, ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, আই উড হ্যাভ বট এ কার, আমি একটা গাড়ি কিনতাম। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। আচ্ছা, এরপরটা হ্যাড আছে, এনে তো গট, গেট গট গট, এখানে তো ভি থ্রি দেয়াই আছে। গেট গট, গটও হয়, আবার ভি থ্রি গটেন হয়, এখন দুইটাই ব্যবহার করা হয়। ঠিক আছে, গেট গট গট। তো গেটের জায়গায় এর ভি টু গট, ভি থ্রি গটেনও হয়, ভি থ্রি আবার গটও হয়। গেট গট গট, আবার গেট গট গটেন। তো হ্যাড আছে এবং ভি থ্রি আছে, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে সেটা থার্ড কন্ডিশন। ফিল আপ করতে হয় কি দ্বারা, একটা সাবজেক্ট নিতে হয়। হি আছে সাবজেক্ট, তো হিটাকেই আমরা নিব। তো সে যদি একটা চাকরি পাইতো, তাহলে হি কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, যেটা নাও একটা। তাহলে হি কুড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি। হ্যাঁ, তাহলে সে তার পরিবারকে সাপোর্ট করতে পারতো, সে একটা চাকরি পেলে তার পরিবারের পাশে দাঁড়াইতে পারতো, তাই না? তো ইফ হি হ্যাড গট এ জব, হ্যাড প্লাস ভি থ্রি আছে, তাহলে হি কুড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে সাপোর্ট করতে পারবে। এইবার সি নাম্বারটা নিয়ে হচ্ছে কাহিনী, বলো তো সি নাম্বারটাকে আমি কি প্রশ্ন ভুল লিখছি না ঠিক আছে? সি নাম্বারে আমি কি প্রশ্ন ভুল লিখেছি নাকি আমি ঠিক লিখেছি বলো তো? সি নাম্বারটা এটা কি ঠিক আছে না ভুল আছে? ইফ আই হ্যাড হ্যাড এনাফ মানি, এটা কি কারেক্ট নাকি এটা ইনকারেক্ট? বলো 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 সবাই বলো, এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট?
তাসফিয়া কান্দা ফাটাই ফেলছে, কিন্তু ছোট্ট একটু ভুল গেছে লাস্টেরটা সি নাম্বারে অ্যান্সারে। দেখো ইফ আই হ্যাড হ্যাড প্লাস ভি থ্রি, থার্ড কন্ডিশনের নিয়ম কি? থার্ড কন্ডিশনের নিয়ম হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি লাগবে, ইফ এর পরে হ্যাড প্লাস ভি থ্রি লাগবে, তাই না? এটা হচ্ছে থার্ড কন্ডিশনের নিয়ম। এখন এই যে হ্যাভ ভার্ব, এখানে কি আছে দেখো তো, দুইটা হ্যাড আছে। আমি কিন্তু ভুলে লিখি না এটা, প্রশ্নে যখন যদি আসে এটা ভাবার কোনো কারণ নাই যে এখানে ভুল আছে, নো, এখানে সবই কারেক্ট, এভরিথিং ইজ কারেক্ট। তো ইফ আই হ্যাড এনাফ মানি, ভাইয়া এখানে তো দুইটা হ্যাড আছে, এটা তো মনে হয় টাইপিং মিস্টেক, স্যার টাইপিং মিস্টেক করছেন না? স্যার কোনো মিস্টেক করে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কোনো ভুল হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কোনো ভুল হয় না, বুঝবো ডি রাইট, তুমি জানো না বা তোমার ভুল হইতেছে, ঠিক আছে? তো ইফ আই হ্যাড এনাফ মানি, ইফ আই হ্যাড এনাফ মানি, অনেকে ভাবতেছে যে এটা ইনকারেক্ট, নো, এটা অ্যাবসলিউটলি কারেক্ট। এই প্রশ্ন ডাবিতে আসবে, আসছে অলরেডি এবং আবারও আসবে। তো দেখো ইফ আই হ্যাড এনাফ মানি, আমার যদি যথেষ্ট টাকা থাকতো, তাহলে প্রথমে হ্যাড আছে, এই হ্যাডটা হচ্ছে এই হ্যাড, অক্সিলারি ভার্বের হ্যাড। আর এই যে হ্যাডটা আছে, এই হ্যাডটা হচ্ছে ভি থ্রির হ্যাড, এই হ্যাডটা হচ্ছে ভি থ্রির হ্যাড। তাহলে হ্যাড হইলো ভি থ্রি হইলো, এই যে দেখো বি, এই দেখো হ্যাভ ভার্বের ভি থ্রি কে হ্যাড, তাহলে প্রথম হ্যাডটা অক্সিলারি ভার্বের হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বের হ্যাড। আর পরের হ্যাডটা হচ্ছে হ্যাভ মানে থাকা, আমার যদি যথেষ্ট টাকা থাকতো, এই হ্যাভ মানে থাকা, সেই হ্যাভের ভি থ্রি হ্যাড। তো পরেরটা হচ্ছে ভি থ্রি, প্রথমে আছে হ্যাড, তাহলে হ্যাডও পাইলাম ভি থ্রিও পাইলাম। তাহলে হ্যাড আর ভি থ্রি থাকলে ইফের পরে সেটা কোন কন্ডিশন হয়? থার্ড কন্ডিশন হয়। সেটা কোন কন্ডিশন হয়? থার্ড কন্ডিশন হয়। এবার কি বোঝা গেছে? তাসফিয়া এখন দেওয়ার ভুলটা ধরতে পারছি, গুড। তাহলে বলো এখানে কি করতে হবে? ইফ আই হ্যাড এনাফ মানি, আবার বুঝো এখানে হ্যাড আছে, ইফ আই হ্যাড এনাফ মানি, প্রথম হ্যাডটা অক্সিলারি ভার্বের হ্যাড, টেন্সের রুলের হ্যাড। আর পরের যে হ্যাডটা আছে এটা হচ্ছে এই হ্যাভ ভার্বের ভি থ্রি হ্যাড। পরের যে হ্যাডটা ও হচ্ছে হ্যাভ মানে থাকা, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, তো এই সেই থাকা অর্থে তো হ্যাভের ভি থ্রি হ্যাড, তো পরেরটা হচ্ছে সেই হ্যাভের ভি থ্রি হ্যাড, আর প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্বের হ্যাড, তো হ্যাড প্লাস ভি থ্রি আছে। অঙ্কের সূত্র যেরকম মিলাও, সে অঙ্কের সূত্রের মতো এক্স সমান সমান যদি থ্রি হয় আর ওয়াই সমান সমান যদি ফাইভ হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত, ওরকম। সো এই হ্যাভের ভি থ্রি যদি হ্যাড হয় আর সেই হ্যাড যদি এখানে থাকে, তাহলে এটাও সেই ভি থ্রি হ্যাড। তো আমরা যদি হ্যাড প্লাস ভি থ্রি পাই, প্রথমটা হ্যাড অক্সিলারি, পরেরটা হ্যাড হ্যাভ ভার্বের ভি থ্রি, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি যদি আমরা পাই, তাহলে বলে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হ্যাডও আছে ভি থ্রি আছে, কার ভি থ্রি? হ্যাভ ভার্বের ভি থ্রি। হ্যাড প্লাস ভি থ্রি থার্ড কন্ডিশন ফিল আপ করতে একটা সাবজেক্ট নিবা, নিলাম আই। এবার উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তাহলে আই মাইট হ্যাভ, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আই মাইট হ্যাভ ভিজিটেড দুবাই, তাহলে আমি কি দুবাই ভ্রমণে যেতাম। এখন অনেকে ভুল করেছো, তাসফিয়া আকন্দা নামে একজন ভি থ্রি দাও নাই, তাসফিয়া ভুল করছে ভি থ্রিতে, ও ভি থ্রিটা দেয় নাই, ভিজিটেড হবে, হেল্পড হবে, ও হেল্প দিয়ে রাখছে, ঠিক আছে? তো ইফ আই হ্যাড এনাফ মানি, তাহলে আই উড হ্যাভ ভিজিটেড দুবাই, তাহলে আমি দুবাইতে যেতাম। ভাইয়া প্র্যাকটিসের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম তো একই, আচ্ছা প্র্যাকটিসের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই, কিন্তু থার্ড ফর্ম কখনো একা বসে না। ধরো একটা ভার্ব, তোমার একটা ভালো প্রশ্ন করেছো, আমি একটু তোমাদেরকে একটা জিনিস বুঝাই দিই, দেখো এটা বুঝাইতে গেলে তো সব মুছে ফেলতে হবে রে, আচ্ছা একটা সেকেন্ড পরে বুঝাচ্ছি, ঠিক আছে? একটা সেকেন্ড পরে, একটু এখনই বলি, দেখো এই কমপ্লিট মনে করো, বা ওয়ার্ক, এই ওয়ার্কের ভি টু কে বলো তো? ওয়ার্কড, ওয়ার্কের ভি টু ওয়ার্ক। আবার ওয়ার্কের ভি থ্রি কে? ওয়ার্কের ভি থ্রি ওয়ার্ক। স্টার্ট, এর ভি টু স্টার্টেড, ভি থ্রিও স্টার্টেড। কমপ্লিট, এর ভি টু কমপ্লিটেড, ভি থ্রিও কমপ্লিটেড। এখন কখন বুঝবো যে ভাইয়া এই একটা কমপ্লিটেড আছে এক জায়গায়, ওটা কি ভি টু না ভি থ্রি? স্টার্ট, এর ভি টু স্টার্টেড, ভি থ্রিও স্টার্টেড। এখন আমি কখন বুঝবো যে এটা ভি টু না ভি থ্রি? মনে রাখবা ভি টু একা সিঙ্গেল বসতে পারে, কিন্তু ভি থ্রি কোনোদিন একা সিঙ্গেল বসে না। ভি থ্রি হইতে হলে অবশ্যই তার আগে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকতে হবে। ভি থ্রি কখনো একা বসে না, হয় তার আগে হ্যাভ থাকবে, নয় তার আগে হ্যাজ থাকবে, নয় তার আগে হ্যাড থাকবে, তারপরে ভি থ্রি বসে। তো কমপ্লিটেড শব্দটা ভি থ্রি না ভি টু, এটা খেয়াল করবা তার আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে কিনা। কমপ্লিটেড শব্দটা আছে, স্টার্টেড শব্দটা আছে, ওয়ার্ক শব্দটা আছে। এখন এদের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে তখন সে ভি থ্রি। হ্যাভ, হ্যাজ, হ্যাড নাই, শুধু কমপ্লিটেড, তখন সেটা ভি টু। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাই,
দেখো সবাই একটু খেয়াল করো, আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটি কমপ্লিট করেছি। এখন এখানে কমপ্লিটেড আছে, আবার আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটি কমপ্লিট করেছি। এখানে কোথায় ভি1 আর কোথায় ভি2 বলো তো? এখানে ভি2 কোথায় আছে আর ভি3 কোথায় আছে? এখন এখানে শুধু কমপ্লিটেড আছে, এর আগে কোনো হ্যাভ হ্যাজ হ্যাড কিছু নাই, তার মানে এটা হচ্ছে ভি2, এটা হচ্ছে ভি2। কিন্তু এই যে কমপ্লিটেড শব্দটা আছে এর আগে হ্যাভ আছে, হ্যাভ আছে, তারপরে এই যে কমপ্লিটেড, তার মানে এটা হচ্ছে ভি3। একই কমপ্লিটেড, এই কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিটেড, ভি2ও কমপ্লিটেড ভি3ও কমপ্লিটেড। এখন কমপ্লিটেড ভি3 কখন ধরবো আমরা? যখন ওর আগে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে। ভি3 কখনো একা বসতে পারে না, ভি3 হয় তার আগে হ্যাভ নিবে, নয়তো তার আগে হ্যাজ নিবে, নয়তো তার আগে হ্যাড নিবে। হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার একটা সবসময় থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই একমাত্র সেটা ভি3, আদারওয়াইজ সেটা ভি2। ঠিক আছে, তো এখানে হ্যাভ হ্যাজ হ্যাড নাই তাই কমপ্লিটেড ভি2, এখানে হ্যাভ হ্যাজ হ্যাড আছে তাই এখানে কমপ্লিটেড ভি3। কমপ্লিটেড অবশ্যই যদি ভি3 হয়, যে কোনো ভার্ব ভি3 হলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকতে হবে তার আগে। ওকে, সো এরপরে আমরা ব্যাক করি। দেখো সো এই পর্যন্ত আমরা এসেছি থার্ড কন্ডিশন। তো ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন আর্লিয়ার, তাহলে আমরা একটু এখন এই জিনিসটা যা যা শিখেছি একটু সামারি করব। তবে এইটার আরো কিন্তু অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে, আমরা ঢাবির কয়েকটা কোয়েশ্চেন একটু প্র্যাকটিস করে ফেলি। তার আগে আমি একটু সামারি বলি তোমাদেরকে। ফার্স্ট কন্ডিশন, ইফের পরে ভি1 থাকলে তারে বলে ফার্স্ট কন্ডিশন, ফিল আপ করতে হয় সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভি1 দ্বারা। ইফের পরে ভি1 থাকলে ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে হয় সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি1 দ্বারা। ইফের পরে যদি ভি2 থাকে তারে বলে সেকেন্ড কন্ডিশন, ফিল আপ করতে হয় সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্বের ভি1 দ্বারা। ইফের পরে যদি হ্যাড প্লাস ভি3 থাকে তাকে বলে থার্ড কন্ডিশন, ফিল আপ করতে হয় সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3 দ্বারা। ক্লিয়ার? এখন আমরা বাকিটা জিনিস শিখলাম, তোমাদেরকে বেশি জিনিস দেখাবো না, বোর করব না, জাস্ট এই তিনটা জিনিস একটু সবাই অ্যান্সার করার ট্রাই করো, দেখি কে কে পারো। না এই তিনটা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো, তো দেখি কে কে এটা অ্যান্সার করতে পারো। করো। I wish I dash those words but now it's too late। হ্যাঁ, তো I wish I dash এই তিনটা কোশ্চেন একটু করো, এই তিনটাই বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। I wish I dash those words but now it's too late। আমি যদি ওই কথাগুলো না বলতাম I wish I were a king, তাই না? সেই উইশ এর পরে আজীবন ভার্বের কোন ফর্ম হয় বলো তো? একটা জিনিস বলি আমি তোমাদেরকে, দেখো I wish I were a bird, I wish I were a bird, আমি যদি পাখি হতাম। এখন এই ওয়ারটা ভার্বের কোন ফর্ম? ভি2, তার মানে কি উইশ এর পরে ভার্বের কোন ফর্ম বসে? উইশ এর পরে ভার্বের ভি2 বসে। তাহলে এখানে ভি2 কোথায় আছে? দেখো এখানে হ্যাড আছে, সেইড আছে, তার মানে ভি3। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সেইড থাকলে সেটা ভি3। এখানে হ্যাভ আছে তারপরে সেইড আছে, এটাও ভি3। এখানে নট হ্যাভিং সেইড, নট হ্যাভিং সেইড বলতে ইংরেজিতে কিছু হয় না, তাহলে সঠিক উত্তর কোনটা? বি, আই উইশ আই নেভার সেইড দোজ ওয়ার্ড, আমি যদি ওই কথাগুলো না বলতাম, বাট নাও ইটস টু লেট, কিন্তু এখন আসলে অনেক দেরি হয়ে গেছে। সো আই উইশ আই নেভার সেইড দোজ ওয়ার্ড। ঠিক আছে, এরপরটা দেখো, পরেরটা করো সবাই। দেখো হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট। আচ্ছা একটা জিনিস একটু তোমাদেরকে আমি বলি, কন্ডিশনালসে তোমরা দুইটা জিনিস আমি তোমাদের দেখাইছি, দুইটা এক্সাম্পল একটু তোমাদেরকে বোঝাই। দেখো আই উইশ, অথবা দুইটা এক্সাম্পল দিবে স্পেসিফিক্যালি, ইফ আই ওয়ার এ মিলেনিয়ার, আমি যদি লাখপতি হইতাম। দেখো আমি যদি লাখপতি হইতাম ড্যাশ। আরেকটা হচ্ছে ইফ আই হ্যাড বিন এ কিং, আমি যদি রাজা হতাম। দুইটা এক্সাম্পল জাস্ট একটু খেয়াল করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই যে এ তে যে কোশ্চেনটা আসছে না, এই ইফ আই ওয়ার এ মিলেনিয়ার, এখন এই ইফ দেখলেই স্টুডেন্টরা বুঝে ফেলে যে একটা কন্ডিশনাল।
এই ইফ দেখলেই স্টুডেন্টরা বুঝে ফেলে যে এটা একটা কন্ডিশনাল। এই কারণে স্যাররা ইফ দেয় না, এই কারণে স্যাররা ইফ দেয় না। তো ইফ না দিয়ে স্যার যদি চায় এই সেম কোয়েশ্চেনটা স্যার এভাবে স্টার্ট করতে পারে, ওয়ার আই এ মিলেনিয়ার, ওয়ার আই এ মিলেনিয়ার। এখন এইটার এটা কোনো পার্থক্য নাই, দুইটা একদম হুবহু সেম। ইফ আই ওয়ার এ মিলেনিয়ার, এই ওয়ারটা কি ভার্বের ভি2। হ্যাঁ, তাহলে এই ওয়ারটা কি, এই ওয়ারটাও ভার্বের ভি2। তো ভি2 থাকলে সেটা এখন এখানে কিন্তু ইফ যে নাই তা না, কিন্তু ইফ থাকলেই স্টুডেন্টরা বুঝে ফেলে যে এটা কন্ডিশনাল। এই কারণে স্যাররা ইফ মাঝে মাঝে উঠায় দেয়, ইফ উজ্জ্ব রাখবে, ইফ উজ্জ্ব রাখবে। তো এই ওয়ার দেখে চিন্তা, এখন ওয়ার ভার্বের ভি2, ভি2 থাকলে কোন কন্ডিশন হয়, সেকেন্ড কন্ডিশন হয়। সেম ভাবে ইফ আই হ্যাড বিন এ কিং, আমি যদি রাজা হতাম, এই বি এভাবেও দিতে পারে স্যার। হ্যাড, এই হ্যাডটাকে আগে নিয়ে আসবে, ইফটা উঠাই দিবে, কারণ ইফ দেখলেই তো তোমরা জানো যে এটা কন্ডিশনালস। কন্ডিশনালস বলতে শুরুতে ইফ থাকে, তো স্যাররা জানে এটা, এই কারণে স্যাররা মাঝে মাঝে ইফ দিবে না। তো হ্যাড আই বিন এ কিং। এখন তুমি এখানে দেখো তো, এই সেন্টেন্সের মধ্যে হ্যাড আছে, এই সেন্টেন্সের মধ্যে হ্যাড আছে, আছে। আচ্ছা ভি3 আছে, দেখো তো ভি3ও আছে, বিন। বিন কার ভি3, বি ভার্বের ভি3, বি ভার্বের ভি3। আচ্ছা মনে করো এখানে বিন না, মনে করো সিন আছে, সি স সিন। তো যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়, মনে করো এখানে সিন আছে, সিন। ইফ আই হ্যাড সিন এ কিং, আমি যদি একজন রাজাকে দেখতাম কোনোদিন। আচ্ছা, তো ইফ আই হ্যাড, এখন এই হ্যাডটা স্যার আগে নিয়ে আসে, ইফটা উঠাই দিছে। এখন এটা হ্যাড আছে, ভি3 আছে, তো হ্যাডও আছে, ভি3 আছে। হ্যাড প্লাস ভি3 থাকলে সেটা কোন কন্ডিশন, তাহলে এটা থার্ড কন্ডিশন। এটা কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন। আর এটা কোন কন্ডিশন, শুধু ভি2 আছে, শুধু ভি2, এটা কোন কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন। তো এই একটা নোট একটু তোমরা লিখে নাও যে কন্ডিশনালস কখনো কখনো হ্যাড বা ওয়্যার দিয়েও শুরু হতে পারে। হ্যাঁ, কন্ডিশনালস কখনো কখনো হ্যাড বা ওয়্যার দিয়েও শুরু হতে পারে। ঠিক আছে, হ্যাড বা ওয়্যার দিয়েও শুরু হতে পারে। সব সময় যে ইফ দিবে স্যাররা তা না, মাঝে মাঝে তোমাদেরকে একটু পানি খাওয়াবে স্যাররা, শুরু হতে পারে। ঠিক আছে, কন্ডিশনালস কখনো কখনো হ্যাড বা ওয়্যার দিয়েও শুরু হতে পারে। তো ইফ আই ওয়্যার এ মিলেনিয়ারও যা, ওয়্যার আই এ মিলেনিয়ারও তা। ইফ আই হ্যাড সিন এ কিং আর হ্যাড আই সিন এ কিং একই জিনিস। তো হ্যাড প্লাস ভি3 থাকলে এই যে হ্যাড আছে, ভি3 আছে, থার্ড কন্ডিশন। এখানে কি কোনো ভি3 আছে না, শুধু ভি2 আছে, তাহলে ভি2 থাকলে সাবজেক্টের পরে সেটা সেকেন্ড কন্ডিশন। সো ইফ দেখো আই ওয়্যার এ মিলেনিয়ার বা ওয়্যার আই মিলেনিয়ার, ওয়্যার আই এ মিলেনিয়ার, আমি যদি একজন লাখপতি হইতাম তাহলে আই মাইট, দেখো আই মাইট ডোনেট সাম মানি, তাহলে আমি টাকা পয়সা অনেক কিছু দান করে দিতাম। আই উড ডোনেট সাম মানি, আমি কিছু টাকা দান করে দিতাম। আচ্ছা ইফ আই হ্যাড সিন এ কিং বা হ্যাড আই সিন এ কিং, আমি যদি একজন রাজাকে দেখতাম, তাহলে এটা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন ফিল আপ করতে হয়, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3। তাহলে আই উড হ্যাভ, আমি একজন রাজারে দেখলে কি করতাম বলতো, আমি জিজ্ঞেস করতাম যে উনি আসলে কিভাবে রাজ্য চালায়, অথবা উনি হচ্ছে আমাকে কোনো হেল্প করতে পারবে কিনা। তো হ্যাড আই সিন এ কিং, তাহলে আই উড হ্যাভ আস্কড, আই উড হ্যাভ আস্কড, আমি তাকে জিজ্ঞেস করতাম, আই উড হ্যাভ আস্কড ফর হেল্প, সাহায্যের জন্য আমি তার কাছে জিজ্ঞেস করতাম। আই উড হ্যাভ আস্কড ফর হেল্প, আমি তার কাছে সাহায্য চাইতাম। ঠিক আছে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3, আই উড হ্যাভ আস্কড ফর হেল্প। সো এই হচ্ছে বিষয়। কন্ডিশনাল যে সব সময় হ্যাড মানে মানে একবারে ডিরেক্টলি ইফ দিয়ে শুরু হবে তা না, মাঝে মাঝে হ্যাড বা ওয়্যার দিয়েও শুরু হতে পারে। যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু, এক্স্যাক্টলি একই মধু একই কদু। ঠিক আছে, সো এখন আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো তো এটার অ্যান্সার কি। হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, আমি যদি ওয়েদার রিপোর্টটা শুনতে পারতাম বা জানতে পারতাম। দেখো হিয়ার মানে শোনা, হিয়ার মানে কোনো কিছুকে শুনতে পারা, শোনা। তাই হিয়ারের ভি2 ভি3 হার্ড, হিয়ারের ভি2 এবং ভি3 কে হার্ড, হার্ড। ঠিক আছে, তো হ্যাড আছে, আছে, ভি3 আছে, আছে, তাহলে হ্যাডও আছে, ভি3ও আছে।
হ্যাড প্লাস ভি থ্রি থাকলে থার্ড কন্ডিশন, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি, তাহলে আই উড হ্যাভ রেজড অ্যান আমব্রেলা। আমি ওয়েদার রিপোর্ট পড়লে আমি একটা আমব্রেলা সাথে করে নিয়ে বেরোতাম বা আমব্রেলাটা তুলতাম। আই উইশ আই ড্যাশ এ কুইং, ওয়াজ এ কুইং, ইজ এ কুইং, আর এ কুইন, ওয়ার এ কুইং, এগুলো কিন্তু সব ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন। এগুলো কিন্তু সবই কি এর প্রত্যেকটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন। তো আই উইশ আই ড্যাশ এ কুইন, তাহলে আই উইশ আই ওয়াজ এ কুইং, আই উইশ আই ইজ এ কুইং, আর এ কুইং, ওয়ার এ কুইং। তো আই উইশ আই ওয়ার এ কুইন। ওকে, অ্যাডমিশনের প্রত্যেকটা ক্লাস খুবই সিরিয়াস, ঠিক আছে, খুবই সিরিয়াস। আচ্ছা, এরপর দেখো এরকম আরো অসংখ্য প্র্যাকটিস করানো হবে পেইড ব্যাচে, অসংখ্য, কোনো একটা দুইটা টপিক না। অ্যাডমিশনে যত তুমি বেশি প্র্যাকটিস পাবা তত তুমি ভাগ্যবান, ঠিক আছে। এরকম প্রত্যেকটা টপিক বেস্ট ওয়েতে থাকতেছে আমাদের পেইড ব্যাচে, প্রত্যেকটা টপিক আমাদের অ্যাডমিশন ইংলিশ কিলার ব্যাচে এরকম প্রত্যেকটা টপিক থাকতেছে, এবং এ টু জেড তোমার অ্যাডমিশনের ইংলিশ গ্রামার, এমসিকিউ, রিটেন, বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস সহ তুমি সব কিছু পেয়ে যাবা, তুমি সব কিছু পেয়ে যাবে একদম এ টু জেড, ঠিক আছে। তো যারা এখনো ভর্তি হও নাই একদম ইজিয়েস্ট ওয়েতে ভর্তি হতে পারো। দেখো এই যে হচ্ছে অ্যাডমিশন ইংলিশের সিলেবাস, তুমি বাংলাদেশের যে কোনো ঢাবিতে পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, তুমি বাংলাদেশের যেখানেই পরীক্ষা দাও না কেন, এই সিলেবাসটা কমপ্লিট মানে তোমার পুরো ইংলিশ প্রিপারেশন কমপ্লিট। নাউন, কোথায় নাউন বসে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ডিটারমিনার্স, প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো হচ্ছে গ্রামারের টপিক, এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি বাংলাদেশের যে জেলা থেকে, যে উপজেলা থেকে, যে অঞ্চল থেকে, যে গ্রাম থেকে, যে পাড়া থেকে প্রিপারেশন নেও না কেন, এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তারপরে দেখো টেন্স, ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স এন্ড সেন্টেন্স কারেকশন, ক্লজ, ন্যারেশন, মোডাল অক্সিলারি, কন্ডিশনালস। এই কন্ডিশনালস আমি কিছুটা দেখাইলাম তোমাদেরকে আজকে, কিন্তু আরো দেখতে হবে, এটি শেষ না। পজিটিভ ভার্ব, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ, বাট 95% শেষ কন্ডিশনালস তোমাদের। অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট আর শুধু কোশ্চেন প্র্যাকটিস করা বাকি। আর্টিকেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইনভার্সন, লিটারারি ডিভাইস, মিসসেলেনিয়াস, এই প্রত্যেকটা টপিক শিখতে হবে। এরপরে মেমোরাইজিং পার্ট, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন, প্রভার্বস, কারেক্ট স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব, এগুলো সব পড়া লাগবে। এরপর অ্যাডমিশনের রিটেন, এগুলো হচ্ছে তোমাদের রিটেনে প্রিপারেশনের জন্য পড়ানো হবে। ট্রান্সলেশন, সেন্টেন্স মেকিং, সব কিছু, মানে তোমাদের ইংলিশে ক্লোজ টেস্ট, এক্সপ্লেইন উইথ রেফারেন্স টু কনটেক্সট, প্যারাগ্রাফ রাইটিং, এ টু জেড সব কিছু তোমাদেরকে শিখতে হবে। আর এই জন্য তোমার একটা মাত্র, এটাও অ্যাডমিশন রিটেনের সিলেবাস, একটা মাত্র কোর্সে তুমি সব কিছু পেয়ে যাচ্ছ, বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ইংলিশের প্রিপারেশন সহ সব কিছু, প্রত্যেকটা টপিক একদম বেসিক টু অ্যাডভান্স শেখানো হবে, এ টু জেড, ক্লিয়ার। তো তোমরা যে কেউ ইংলিশ নিয়ে যারা ভয় পাচ্ছ, ভয়ের কিচ্ছু নাই, ইংলিশ সবচেয়ে সহজ যদি তোমাকে সহজ করে শেখানো হয়, আর ইংলিশ সবচেয়ে কঠিন যদি তোমাকে কঠিন করে শেখানো হয়। এই দুটো হচ্ছে আমাদের ভর্তি হওয়ার নাম্বার। এই দুটোতে হোয়াটসঅ্যাপও আছে, তোমরা হোয়াটসঅ্যাপে কল, টেক্সট, ভয়েস মেসেজ যে কোনো কিছু দিয়ে ভর্তি হতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট pavelsenglish.com এ গিয়েও ভর্তি হতে পারো। বাই দ্য ওয়ে, আমাদের কোর্স ফি 2000 টাকা, কিন্তু এখন এই মুহূর্তে মাত্র 1250 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে, এই মুহূর্তে মাত্র অনলি 1250 টাকা, ঠিক আছে, মাত্র 1250 টাকা। এই মুহূর্তে 750 টাকা ডিসকাউন্ট চলতেছে, 750 টাকা ডিসকাউন্ট চলতেছে, বুঝছো। এখন 25 তারিখ পর্যন্ত মাত্র 1250 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। তো যারা আছে অ্যাডমিশনের ক্যান্ডিডেটরা, ভাই বোনেরা, তোমরা মাত্র 1250 টাকা আমাদের এই ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। একটা লিঙ্ক কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আবার আমাদের হটলাইন হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে। ওয়েবসাইটে গিয়ে এখনই ভর্তি হতে পারো, ওয়েবসাইট ভর্তি একেবারে সহজ, একদমই সহজ, ভিডিও টিউটোরিয়ালও দেওয়া আছে, কিছু না বুঝলে যে ভাই কিভাবে ওয়েবসাইট থেকে ভর্তি হবো, একবারে সহজ সিস্টেম। আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে, কল দিয়ে, ভয়েস মেসেজ দিয়ে, যেভাবে হোয়াটসঅ্যাপেও দিতে পারো আর কি, ঠিক আছে। সো অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দাও, সময় দেখতে দেখতে চলে যাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে। মারুফ হাসান, সানজুর রহমান, অনেকে ক্লাস করেছে, গুড। ভাইয়া একটু বলেন না, আপনার বই অ্যান্ড কোর্স করলে কি সাস্টের জন্য হবে? সানজু, আমার বই আর আমার কোর্স করলে সাস্টের জন্য না, শুধু বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য হবে। সাস্ট না, শুধু বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন উইল বি কমপ্লিটেড, ঠিক আছে, যে কোনো বিশ্ববিদ্যালয়। ওকে, সো কোনো বিষয় না। ভাই সাজেস্ট করো কেউ অ্যাডমিশনের জন্য ইংলিশ কোন বইটা ভালো হবে? ইংলিশ তুমি যে স্যারের কাছে পড়বা, ওই স্যার যেটা বলে ওইটা কিনো। এখন আগে ডিসাইড করো যে ইংলিশ আলাদা কোথায় পড়বা, তার উপর নির্ভর করতেছে, বুঝতে পারছো ভাইয়া। এ টু জেড সকল টপিক যদি গুছায় প্রিপারেশন নিতে চাও, ঢাবি, গুচ্ছ, মেডিকেল, সাস্ট, রাবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, পুরো এই একটা ইংলিশ কোর্সে তোমার এ টু জেড কমপ্লিট। অ্যাডমিশন ইংলিশ কিলার ব্যাচে পুরো ইংলিশের এ টু জেড কমপ্লিট করা হবে। সো এর চেয়ে বেস্ট তুমি কি চাও, ঠিক
ঠিক আছে, যারা এখনো ভর্তি হন নাই ডিসকাউন্ট কিন্তু 25 তারিখ পর্যন্ত থাকবে 1250 টাকা, এরপরে কিন্তু 2000 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।